ওকে, তো মুঘল অথরিটি যখন ফার্স্ট বাংলায় আসে তখন কি হলো, বাংলায় একটা নতুন ঘটনা ঘটে যেটা এর আগে ছিল না। সেটা হলো নিউ আরবান সেন্টার্স তৈরি। নাও লেট মি রিমাইন্ড ইউ, আরবান সেন্টার, এবার তাইলে আপনারা আমাকে বলেন আরবান সেন্টার কি? এটা কেউ এটা বলেন। আমরা আরবান ঘটনাটা নিয়ে এতক্ষণ আলাপ করলাম, আরবান ঘটনাটা কেন ঘটলো সেটাও বুঝতে পারলাম, কিন্তু আরবান সেন্টারটা একটা এক্সাম্পল দিয়েও বলতে পারেন স্যার, যেমন এই জায়গাটা একটা আরবান সেন্টার। মুঘল এক্সাম্পলই আপনাদের কাছে আছে। আরবান যেটা কেন্দ্র করে স্যার আরবানটা গড়ে ওঠে, এরকম যে যেরকম স্যার হতে পারে ঢাকাতে স্যার লালবাগ কেল্লার আশেপাশে যে ডেভেলপমেন্টটা হয়েছিল সেই সময়, অথবা দিল্লিতে যে কাছাকাছি ডেভেলপমেন্টটা হয়েছিল। কাছাকাছি এক্সাম্পল দিচ্ছেন। জিনিসটা হচ্ছে ট্রু। কাটরাগুলো। হ্যাঁ, এক্স্যাক্টলি। জি কাটরাগুলো এবং সাথে কি চক, চক জি বাজার, স্যার। ঠিক আছে। তো বেসিক্যালি যে কোনো আরবান ঘটনাটা ঘটার জন্য কিন্তু একটা অনুঘটক প্রয়োজন, একটা তো কেন্দ্র থাকে যেখান থেকে আসলে ঘটনাটা শুরু হয়। এই ক্ষেত্রে দেয়ার ওয়াজ কি মাল্টিপল সেন্টার, একাধিক ঘটনা কি এই ঘটনাটাকে আরো বেশি অনুঘটিত, আরো তাড়াতাড়ি ঘটে। তো মুঘল আমলে এসে আমরা জানি বাংলার সুবেদার ছিলেন, আহ কি জানি নাম ভুলে গেলাম, শায়েস্তা শায়েস্তা খান খাঁ। স্যার। হ্যাঁ, শায়েস্তা খাঁর আমলে আমরা জানি শায়েস্তা খাঁর প্রথমে বাসস্থান হিসেবে ছোট কাটরা তৈরি হয়। হ্যাঁ, এবং সুবেদারদের কাজ কি ছিল, এগুলা এক একটা সুবাহ ছিল, মানে সর্ট অফ লাইক ডিস্ট্রিক্ট। হ্যাঁ, এলাকা, ওই এলাকার জন্য একজন সুবেদার নিয়োগ প্রাপ্ত ছিলেন। তো তার বাসা, এছাড়া কি এখানে একটা ইকোনমি ডেভেলপ যখন কিনা কি হইলো, চক, একটা চক, ওই সময় চক মানে আসলে বাজার, উর্দু বা আরবি থেকে আসছে এটা। চক মানে আরবি না, অ্যাকচুয়ালি ফার্সি রুট বেশি। চক মানেই এটা বাজার। আমরা দুইটা একসাথে বলি, চক বাজার। হ্যাঁ, আবার যেমন মেয়েরা কেনাকাটা করেন চাঁদনি চক, তাই না? চাঁদনি চক মানে চাঁদনি বাজার, বুঝে গেছে? তো তো আইডিয়াটা হচ্ছে ওইটাই যে চক যখন তৈরি হইলো, এটা ছাড়া ছোট কাটরা প্রথমে রেসিডেন্স হিসেবে তৈরি হতো, পরবর্তীতে শায়েস্তা খাঁ কোথায় মুভ করেন, উনি ইয়ের দিকে চলে বড় কাটরায় চলে। তখন এই ছোট কাটরাটা কি হিসেবে কাজ করতো, একটা সরাইখানা হিসেবে। এখানে বাহির থেকে ব্যবসায়ীরা আসতো, এবং এটার কারণটা কি, এইখানে চক চক হওয়ার কারণ কি? আমরা ইন্টারেস্টিং, আমরা যদি ঢাকার ম্যাপটা দেখি, হ্যাঁ, এই ঘটনাটাকে আমরা বুঝতে পারবো আর যে আমরা চকবাজারেই দেখি। তো আমরা যখন খুব ইন্টারেস্টিং, হ্যাঁ, এইটা কি দেখা যাচ্ছে, এই জিনিসটা কি কেউ বলতে পারে? জি স্যার। চক কি? চক বাজারের যে এরিয়াটা স্যার, হ্যাঁ, মার্কেটটা। চকবাজার হচ্ছে এইটা, আমার হাতটা দেখা যাচ্ছে এখন? এই জায়গাটা জি স্যার। চকবাজার। আর এইটা হচ্ছে পুরান জেলখানা, এই পুরা এলাকাটা ও পুরান জেল। জেলখানাটা, জি স্যার। এই জেলখানাটা আগে কিছু কি ছিল, আফগানদের দুর্গ ছিল। এই দেশে আফগানরাও থাকতো, আমরা এইটা আমাদের কোর্সে আবার দেখবো, আমাদের কোর্সের সাথে খুবই রেলেভেন্ট। আফগানরা কারা ছিল, কি ছিল, এটা আমরা একটু জানবো। তো আফগানদের এটা দুর্গ ছিল, এবং
মুঘল আমলে কি হলো, এই একটা দুর্গ থাকলে কিন্তু এটা একটা আমরা জানি লালবাগ কেল্লা তৈরি, তাই না? এই যে এখানে লালবাগ কেল্লা, এখানে আফগান আফগান ফোর্ট কিন্তু লালবাগ কেল্লারও আগের জিনিস। হ্যাঁ, তো এইটা তাহলে এই এই ফোর্টকে ঘিরে আরবানিজম কেন তৈরি হলো, কারণ কি? মানে এখানে কয়েকটা ঘটনা আছে এবং দেখেন এইটা যে ইম্পর্টেন্ট। ঠিক এই রাস্তাটা বরাবর নিচে কি দেখা যাচ্ছে, এখানে অনেকগুলা ঘাট দেখা যাচ্ছে। হ্যাঁ, জি স্যার। জি স্যার। এবং আহ ছোট কাটরাটা কি আইডেন্টিফাই করতে পারতেছেন কেউ? আমার মনে হয় না জানলে একটু কষ্ট, আমি জাগা না। এই যে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে জি স্যার। ছোট কাটরা। জি স্যার। এটা হচ্ছে ছোট কাটরা, আর এইটা হচ্ছে বড় কাটরা। আচ্ছা, ইউ গেট দ্য আইডিয়া, তাই তো? তো দিস ইজ বড় কাটরা, এই যে আমরা দেখেন। এবং এটা হচ্ছে চকবাজার। তো এখন এখন আরবান ঘটনাটাকে আমরা কিছুটা আন্দাজ করতে পারতেছি কিনা, যে এটা আমাদের চকবাজার। এই যে তিনটা ঘটনা এবং এই তিনটাকে ঘিরে একটা রাস্তা, সেটা শেষ মাথায় কি অনেকগুলা ঘাট, এবং এইটা থেকে আগাই কিন্তু পরবর্তীতে এই যে এইটা কি সদরঘাট, তাই তো? এই ঘাটটার নাম হচ্ছে সোয়ারি ঘাট, এবং এখানে আরো অনেকগুলা ঘাট আছে, পানঘাট। সোয়ারি ঘাট মানে কি? সাওয়ারি, সাওয়ারি থেকে সোয়ারি আসছে। সাওয়ারি মানে কি? প্যাসেঞ্জার। হ্যাঁ, সাওয়ারি শব্দের অর্থ প্যাসেঞ্জার। এই সাওয়ারি বা সোয়ারিদের যেখানে নামতো, যেখানে থামতো, এই জায়গাটাতেই এসে তারা নামতো, এই জন্য এটার নাম কি? সাওয়ারি ঘাট। আমরা যদি একটু রোড গুলাকে দেখার চেষ্টা করি, এই রোডের নাম, please। এই রাস্তাটার নামটা দেখাচ্ছে না, আচ্ছা, লেয়ার অফ করা আছে। যাই হোক, তো দ্য আইডিয়া ইজ, এই যে কয়েকটা জিনিস, হ্যাঁ, এই যে কয়েকটা জিনিস, এগুলাকে নিয়ে আসলে একটা আরবান সেন্টার ওই সময়, এই বাজার, এটাকে ঘিরে মানুষের বসতি, ব্যবসা, হ্যাঁ। এবং বুঝতে হবে দিস, এই ব্যবসাটা কি আন্তর্জাতিক ব্যবসা ছিল। এই ব্যবসাটা কিন্তু কি এক জায়গায় আহ লোকাল মানুষদের নিড না। ওই ওই দূর থেকে পাথর আসতেছে, সিল্ক আসতেছে, হ্যাঁ। এখান থেকে আমরা জানি ঢাকাইয়া শাড়ির কথা, মসলিন কাপড় এক্সপোর্ট হচ্ছে এখান থেকে। হ্যাঁ, তো এবং তখনকার তৎকালীন আমরা শাঁখারী বাজারের নাম, শাঁখারী বাজার কিন্তু আগে মুসলিম অধ্যুষিত একটা এলাকা ছিল, এবং এখানে সব ব্যবসায়ীরা থাকতো, মুসলিম বনেদি যারা ব্যবসায়ী, হ্যাঁ, তারা এই জায়গাটায় থাকতো। তো এরকম একটা ডেভেলপমেন্ট হয়। এই যে ব্যবসা, ইকোনমি, পলিটিক্যাল একটা আবার কি ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখলাম যে এই যে বড় কাটরা এবং ছোট কাটরা দুইটাই তৈরির উদ্দেশ্য ছিল সুবেদার, যে সুবেদার শায়েস্তা খানের কি থাকার জায়গা, শুধুমাত্র থাকা না, সুবেদারের কাজ কি? অ্যাডমিনিস্ট্রেট। তো এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার ছিল, পলিটিক্যাল, অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড বিজনেস সেন্টার। এই যে কমপ্লেক্স ঘটনাগুলা একসাথে, এটা কি তৈরি হচ্ছে? আরবান সেন্টার তৈরি। এবং মুঘলদের আমলেই কিন্তু এই ঘটনাটা ফার্স্ট ঘটা শুরু। এই যে কমপ্লিকেটেড একটা আরবান ঘটনা তৈরি হলো, সেটার সাথে কি কি আরবান কিছু সেন্টার তৈরি হলো, যেটাকে কেন্দ্র করে
এই আরবান ফেনোমেনা গুলা ঘটলো। এটার কারণে কি হলো, নিউ ডেকোরাম আসলো এবং নিউ অ্যান্ড রিফাইনারি অবটেইনড ইন দ্য টাউন। আগেকার যে শহর, এখানে টাউন আর সিটির মধ্যে পার্থক্য কি? টাউনও একটা আরবান ঘটনা, সিটিও একটা আরবান, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই না? আমরা সহজ কথায় বলি যে বড় শহর আর মফস্বল, এরকম কিছু একটা। হ্যাঁ, মফস্বল শহর কিন্তু শহর, কিন্তু মানুষ কম, হয়তোবা সুযোগ সুবিধা কম কিছু। আবার মানে মানুষের বসতিটা কম হওয়ার কারণ কি? সুযোগ সুবিধা বা অন্যান্য বিষয়। তো এইটা ফার্স্ট তখন কি সিটি, সিটি টাউন থেকে এটা সিটিতে রূপান্তরিত হওয়া শুরু। এবং এই যে নতুন ডেকোরাম আসা শুরু করলো সিটি ডেভেলপমেন্টের, এবং কি একটা রিফাইনারি, একটা মোর রিফাইন্ড, মোর অ্যাডভান্সড বলতে পারি, বা পিওর একটা আরবান ঘটনা, ফেনোমেনা আমরা দেখতে পারি। তো যেটা বলতেছি এখন, স্টাইল কনফাইন্ড টু দিস ডেল্টাইক ল্যান্ড নাও ওপেন্ড টু আ ওয়াইডার ওয়ার্ল্ড অফ। যেহেতু এটা, যেটা বললাম যে এখানে ইন্টারন্যাশনাল বিজনেস হচ্ছে, শুধু ন্যাশনাল না, ন্যাশনাল লেভেলে বিজনেস হচ্ছে না, বিদেশ থেকে জিনিস আসতেছে এই নদীর মাধ্যমে। হ্যাঁ, বিদেশ থেকে আমরা জিনিস পাচ্ছি। এই যে ডেল্টাইক ল্যান্ড, ডেল্টাইক, ডেল্টা মানে কি বদ্বীপ, এই ডেল্টাইক ল্যান্ড মানে হচ্ছে এই বদ্বীপ আচ্ছাদিত যে জায়গা, এইখানে এই এই ঘটনাটার কারণে এখন প্রচুর নতুন কি প্রভাবকের সুযোগ তৈরি হইল। অনেক ধরনের ইনফ্লুয়েন্স আমরা পাই, অনেক কিছুর প্রভাব আমরা দেখা শুরু করি। এখন আমরা সেই হিস্টোরিক ব্যাকগ্রাউন্ডটা কি, অ্যাজ উই নো, এক্সকিউজ মি একটু, আচ্ছা। মুঘল রুল শুরু হইলো কবে? 1526 সালে, বাবর যখন প্রথম দিল্লির শাসক হিসেবে সিংহাসনে অধিষ্ঠিত। এখন এর পরের ঘটনাটা, এখন সেই সময় বাংলার, মানে এটা তো দিল্লির ঘটনা, তাই না? সেই সময় বাংলার সুলতান ছিলেন সুলতান নুসরাত শাহ। এবং এই যে আফগানদের আলাপ করলাম না, ওই সময় বাংলায় ধর্ম ছড়ানোর জন্য এবং ব্যবসার কারণে বেশ কিছু আফগানরা আসছিলেন। এবং আফগানদেরও এরকম তারা অনেকখানে অনেকখানে যুদ্ধ বিগ্রহ করে বা অনেকখানে কিনে নিয়ে তারা কিন্তু বেশ একটা প্রভাব বিস্তার করছিলেন। তো এই সুলতান নুসরাত শাহ তখন কি করলেন, ওই যে এই আমাদের বাংলায় যত আফগান ছিল তাদেরকে নিয়ে একত্রিত হয়ে মুঘলদের এগেনস্টে একটা কি করলো, রুখে দাঁড়ালো, তাদের এগেনস্টে একটা রেজিস্ট্যান্স তৈরি করলো। বুঝা যাচ্ছে? তো তারপর কি হইলো, আহ তারপর আবার আফগানরা আহ নুসরাত শাহ যখন মারা গেলেন, নুসরাত শাহের যারা উত্তরসূরি ছিলেন, উত্তরাধিকার ছিলেন, আফগানরা কি করলো, তাদেরকে আবার বাদ দিয়ে দিলেন। আফগানরা ক্ষমতায় চলে আসলো এই বাংলায়। ঠিক আছে, বাংলা বলতে আমাদের এই ঢাকা এবং আশেপাশের এলাকা মেইন। এবং বাবর যখন ফার্স্ট আসে, বাবরের যে বাবরের পুত্র হুমায়ুন আমরা জানি, হুমায়ুনও কিন্তু এখানে কিছুটা দখল করছিলেন, কিন্তু তারা কি করে, হুমায়ুনকেও ক্ষমতাচ্যুত করে। তো দ্য ইউনাইটেড আফগানস ওভারথ্রিউ বোথ কি দ্য উইক successors of Nusrat Shah and Babur's son Humayun. আবার later Humayun regained Delhi and Bengal officially became the Mughal province in 1575. তো 1526 থেকে 1575 সালের মধ্যে কতগুলো ঘটনা ঘটল।
বুঝা যাচ্ছে? এবং আমরা কিন্তু এই আলাপটা আগেও করছিলাম যে হিস্টোরিক্যালি আমাদের এই উপমহাদেশ তথা বাংলা, বিশেষ করে বাংলা সবসময় খুবই একটা আনস্টেবল একটা সিচুয়েশন, পলিটিক্যালি ভেরি আনস্টেবল। হ্যাঁ, তো বাবর আসলো, বাবর আবার এই বাংলার উপর আক্রমণ করলো, তখন মুসতাদ শাহ ছিল, তারা আফগানদের সাথে কি করলো, এই আক্রমণটাকে পরাহত করলো। তারপর আবার নুসরাত শাহের যারা উত্তরাধিকার তাদেরকে আবার আফগানরা সরায় দিল। এইদিকে হুমায়ুনকেও তারা ক্ষমতাচ্যুত করলো। আবার হুমায়ুন কি করলো, 1575 সালে তার ক্ষমতা ফিরে পেল এবং অফিসিয়ালি ফর দ্য ফার্স্ট টাইম 1575-এ বাংলা একটা মুঘল প্রভিন্স হিসেবে, বা মুঘল প্রভিন্স বলতে স্টেট, হ্যাঁ, আহ, বা সুবাহ, যেটাকে আমরা সুবাহ বলতে, মুঘলদের একটা সুবাহ হিসেবে, প্রভিন্স হিসেবে এটা স্থাপিত হলো। ফার্স্ট মুঘল ক্যাপিটাল অফ গৌড়, তখন সে সময় এটার নাম ছিল তান্ডা, অ্যান্ড দ্য বেঙ্গল ওয়াজ এগেইন লস্ট ইন 1500। 1575 সালে প্রথম মুঘল শাসন স্থাপিত হলো, কিন্তু আবার 5 বছর পর 1580 সালেই এটা আবার কি হলো, তখন তৎকালীন মুঘল ক্যাপিটাল ছিল ঢাকা না, তৎকালীন মুঘল ক্যাপিটাল ছিল গৌড়। বুঝা যাচ্ছে? তৎকালীন মুঘল ক্যাপিটাল ছিল গৌড়, যেটা কিনা আবার আমরা হারায় ফেলি কত, 1580 সালে। বুঝা যাচ্ছে? খুবই ভোলাটাইল, খুবই পলিটিক্যালি আনস্টেবল একটা সিচুয়েশন। আবার 1595 সালে বাংলা আবার রিক্যাপচার্ড হয়, মানে মুঘলরা আবার এটাকে ফিরে পায়, এবং তখন ক্যাপিটাল সরায় নেওয়া হয় কোথায়, রাজমহল ওই রাজশাহীর ওইখানে। হ্যাঁ, তো বোঝা যাচ্ছে যে এই 1526 সাল থেকে 1595 সাল থেকে ক্রমান্বয়ে যুদ্ধ হচ্ছে, আন্দোলন হচ্ছে, আক্রমণ হচ্ছে, রাজত্ব হারাচ্ছি, ফিরে পাচ্ছি, খুবই আনস্টেবল একটা সময়। আচ্ছা, সেই সময় এই গভর্নরই হচ্ছে আসলে সুবেদার। হ্যাঁ, সেই সময়কার গভর্নর কে, ইসলাম খান compelled the rebel জমিদার মুসা খান। তো আমরা মুসা খান মস্কের নাম শুনছি, তাই না? আমরা দেখবো মুসা খান, আপনারা তো খুব ভালোভাবে মুসা খান মস্ক চিনেন। আহ কে করছিল ফটোগ্রাফি? মেহেদি না, মুসা খান মস্কের? মুসা খান মস্কের ছবি কে তুলছিল? মেহেদি না? জি স্যার, মেহেদি আর জি আমি স্যার। তুলছিলাম স্যার। আচ্ছা, তো সেই সেই মুসা খান, বুঝা যাচ্ছে? যেই মুসা খান মস্কে আপনারা গেছেন, যার নামে এই মুসা খান, তো ওই সময় ওই জায়গার অত্র এলাকার জমিদার ছিল মুসা খান। তো তখনকার গভর্নর বা সুবেদার ইসলাম খান তখন এই জমিদার মুসা খানকে সারেন্ডার করতে বাধ্য করে, এবং তারপর, হ্যাঁ, কি হয়, এই আমাদের এই এই এলাকায়, অঞ্চলে, বাংলায় পিসফুল রেইন অফ মুঘল স্টার্টেড অ্যাট 1608 এডি। হ্যাঁ, 1608 খ্রিস্টাব্দে এসে আমরা দেখি যে মু- শান্তিপূর্ণ একটা মুঘল শাসন আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়, এবং দ্য ক্যাপিটাল ওয়াজ শিফটেড টু ঢাকা। বুঝা যাচ্ছে? তো আমরা এই যে বলি ঢাকার 1600 বছর, 400 বছরের হিস্ট্রি ঢাকার, এই 400 বছরের কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে? এই কোনো হ্যাঁ না নাই কেন? জি স্যার। কত সাল থেকে ঢাকার মানে আধুনিক ঢাকা বা মুঘল ঢাকার গোড়াপত্তন হয়েছে কত সালে? 1608 সালে। 1608 সালে। ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের ঢাকার হিস্ট্রি, মানে ঢাকা কিভাবে আসলো, ঢাকা কিভাবে ক্যাপিটাল হইলো, এবং এই বাংলায় কিভাবে মুঘল শাসন প্রতিষ্ঠিত হলো।
যাই হোক, আমরা এখন দেখি। তো এখানে নিশ্চয়ই মুঘলদের সাথে কি নিয়ে আসছে? তাদের নিয়ম নীতি, শাসন ব্যবস্থা এবং আর্কিটেকচার। আর্কিটেকচার, যেহেতু তাদের একটা স্টাইল অফ আর্কিটেকচার আছে, আমাদের একটা স্টাইল অফ এক্সিস্টিং আর্কিটেকচার আছে, দুইটা আবার একত্র হলো এবং কি ঘটলো? সিনক্রিটিজম ঘটলো। তো ইফ ইউ লুক এট দ্য অনসেট অফ সিনক্রিটিজম মানে কি? সিনক্রিটিজম ঘটার ধারা কিভাবে ঘটলো? কয়েকটা স্টেপে ঘটছে, তাই তো? আমরা এর আগেও পড়লাম কি কি স্টেপ। আমরা সুলতানের সুলতানি পিরিয়ডেও পড়ছি যে 6টা স্টেপে সিনক্রিটিজম ঘটে সুলতানি পিরিয়ডে। সো মুঘল পিরিয়ডে 3টা স্টেপে ঘটে। ফার্স্ট হচ্ছে ট্রানজিশনাল মুঘল স্টাইল, 1575 খ্রিস্টাব্দ থেকে 1608 খ্রিস্টাব্দ। কেউ একটু বলেন এই সালটা কোন ঘটনাটার সাক্ষী রাখে? এই সাল থেকে এই সালে কি ঘটে? 1575 সালে বাংলায় মুঘলরা আবার শাসন করে। আর তারপর পরেরটা শুনি নাই। স্যার 1608 গিয়ে হচ্ছে তার 1608 গিয়ে আবার ক্যাপিটাল হয় ঢাকা, তখন আবার পিসফুল ভাবে আবার মুঘলরা এইখানে তার মানে শাসন করে। প্রথম আমরা এবার একটু ফেরত যাই। হ্যাঁ, একটু ফেরত যাই। এটা কিন্তু মুঘল শাসন স্থাপিত হয় 1526 সালে, কিন্তু জি স্যার। প্রথম বাংলায় হুমায়ুনের আমলে 1575 সালে প্রথম বাংলায় কিন্তু কি হচ্ছে? বেঙ্গল অফিসিয়ালি একটা মুসলিম প্রভিন্স হচ্ছে 15 শতাব্দী। এইখান থেকে আমাদের কি ট্রানজিশনাল মুঘল স্টাইলটা শুরু। শুরু হয়। শেষ হয়েছে জি স্যার। কখন? শেষ হইল যখন প্রথম শান্তিপূর্ণ কি শাসন শুরু হয় এবং ঢাকায় আমাদের ক্যাপিটালটা শিফট করে। বুঝা যাচ্ছে? তো এই যে জি সময়কালটা, স্যার। এই সময়কালটা হচ্ছে কি দ্য ট্রানজিশনাল মুঘল স্টাইল। মানে কি একটা ট্রানজিশন হচ্ছে, ক্ষমতার ট্রানজিশন হচ্ছে, ক্যাপিটালের ট্রানজিশন হচ্ছে, একটা আহ, ধারার পরিবর্তন ঘটছে, ট্রানজিশন ঘটছে। ঠিক আছে? সেকেন্ডটা কি? ইম্পেরিয়াল মুঘল স্টাইল। ইম্পেরিয়াল মুঘল স্টাইল অলমোস্ট 100 বছর ছিল, 1608 সাল থেকে 1703 সাল, অলমোস্ট 100 বছর। তার আগে ট্রানজিশনাল মুঘল স্টাইলটা কিন্তু খুব, যেটা আমরা আলাপ করতেছিলাম, যে খুবই একটা ভোলাটাইল একটা সিচুয়েশন, খুবই আহ, মানে আনস্টেবল একটা সিচুয়েশন। আর তারপর যখন স্টেবল হলো তখন আমরা ইম্পেরিয়াল মুঘল স্টাইল পেলাম। লাস্টলি আমরা আবার 1600, দেখেন এই দুইটা স্টাইল আবার কিন্তু কি করতেছে, ওইটা 1703-এ শেষ হয়ে গেছে। তার মানে ইম্পেরিয়াল মুঘল স্টাইলের শেষ নমুনা আমরা পাই 1703 সালে। আর লোকাল মুঘল স্টাইল শুরু হয় 1652 সাল থেকে। তার মানে ইম্পেরিয়াল মুঘল স্টাইল চলতে চলতে কিন্তু আবার লোকাল মুঘল স্টাইল আমরা পাওয়া শুরু। বুঝা যাচ্ছে? জি স্যার। তো 1652 সাল থেকে 1757 সাল, 1757 সালে কি হয়েছে? পলাশীর যুদ্ধ। না, 1757 সালে পলাশীর যুদ্ধ হয় নাই। আহ, মুঘলরা বেসিক্যালি বিতাড়িত হয়। পলাশীর যুদ্ধ, আহ, আমি শিওর না পলাশীর যুদ্ধ আসলে কত সালে হয়। 1757। 1757-তে হলে বক্সারের যুদ্ধ হবে। আহ 1757-তে স্যার পলাশীর যুদ্ধ হয়েছে। জি স্যার। কততে? জি স্যার, 1757-তে হচ্ছে পলাশীর যুদ্ধটা হয়। পলাশীর যুদ্ধ। আর বক্সারের পলাশী। যুদ্ধ আর 1754। 1557 মেবি স্যার, ওটাও 57 সালেই হয়েছে বক্সারের যুদ্ধটা। বক্সার তো পরে হয়েছে। আহ বক্সারের যুদ্ধ পরে হয়েছে স্যার, হচ্ছে হ্যাঁ, এই সিরাজউদ্দৌলাকে যুদ্ধে হারানোর পরে 1757, আচ্ছা না ঠিক আছে, এইখানে একটু ইয়ে আছে, হ্যাঁ রাইট। যদিও 20 বছর না এই 25 বছর পরে হয়। জি স্যার। পলাশিটা এটাই পলাশির ডেট, ঠিক আছে। 1757তেই পলাশি হয়। এইটা যদিও এইটা আমরা আর কি ফর্মালি এন্ড চিন্তা করি, যে এই সময় এসে মুঘল শাসন, বা আমরা যেটা বলি যে শেষ স্বাধীন নবাব এর পতন ঘটে, তাই তো? তো এরপর যদিও মুঘল শাসক ছিল, কিন্তু কি হয়,
সেটা আসলে মোটামুটি আমরা বলতে পারি যে ইংরেজদেরই আহ, ইংরেজদের আন্ডারে এই বিষয়টা ছিল। হ্যাঁ, স্যার ইংরেজদের ওদের পুতুল নবাব বলতো স্যার, হ্যাঁ পুতুল। সেটাই। তো জি স্যার। বক্সারের যুদ্ধে দিয়ে আসলে অফিসিয়ালি আমরা এই জিনিসটার একটা এন্ডিং পাই। তো আমরা যদি একটা টাইমলাইন চিন্তা করি, ট্রানজিশনাল, আমরা যদি এটাকে 1 2 3 বলি, তাই না? তাহলে 1 হচ্ছে এখানে শুরু হচ্ছে 1575 থেকে 1608। তারপর এখান থেকে এখানে চলে যাচ্ছে। আচ্ছা, আমরা এটাকে আরেকটা কালার দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে আরো ইজি হয়। আমরা তাহলে লালটা যদি ইম্পেরিয়াল মুঘল স্টাইল চিন্তা করি, আরো 100 বছর আমরা 1608 থেকে কত 1703 পর্যন্ত দেখতে পারি ইম্পেরিয়াল মুঘল স্টাইল। হ্যাঁ, এর মাঝামাঝি আবার 1652 সাল থেকে কিন্তু কি শুরু হয়েছে, লোকাল মুঘল স্টাইল শুরু হয়ে গেছে। এটা কত 1652 সাল থেকে 1757 সাল। এই ঘটনাটা কি বুঝতে পারছি? এই দুইটা স্টাইল কিন্তু ওভারল্যাপ করতেছে, বুঝা যাচ্ছে? একটু রেসপন্ড করেন, কেউ যদি রেসপন্ড না করে তাহলে আমি বুঝতেছি না। জি স্যার। হ্যাঁ, এই এই দুইটা স্টাইল কিন্তু কি হচ্ছে, ওভারল্যাপ করতেছে একটা আরেকটার সাথে, ওভারল্যাপ করতেছে। তো এই এখন আমরা দেখি যে কোন স্টাইলে আসলে কি ঘটনা ঘটে। ট্রানজিশনাল মুঘল স্টাইলটা কি হলো, আমরা কনটেক্সট যদি পড়ি তাহলে কনটেক্সটটা আমরা খুব ভালোভাবে আলাপ করছি। পলিটিক্যালি মোস্ট ট্রাবলাস টাইম। এই বাংলায় এই ধরনের পলিটিক্যাল ইমব্যালেন্স এর আগে কোনো সময়ই হয় না। হইছে, বিভিন্ন সময় ছিল। আমরা পড়ছি যে সবসময় এরা এইখানকার মানুষ একটা স্বাধীনতার আগ্রহ ছিল, সবসময় আন্দোলন করছে, সবসময় যারা শাসক ছিল তাদের বিরুদ্ধে কি তাদের কণ্ঠস্বর আমরা শুনতে পাই। কিন্তু এই সময়টা এক্সট্রিমলি একটা ট্রাবলাস টাইম। মানে আহ, মুঘল আসতেছে, আবার সুলতানরা যুদ্ধ করতেছে, আবার আফগানরা আসতেছে, আবার মুঘলরা আসতেছে, আবার মুঘলরা ক্ষমতা হারাচ্ছে। মানে 3বার মুঘলরা ক্ষমতা হারায় এবং আবার ফিরে পায়। তিন মানে তিন তিন ছয় 6বার, মানে 6টা শাসক আমরা পাই, বা 6টা শাসক আসলে পাই না, হুমায়ুন 2বার আসে, বাবর একবার ছিল। তো আহ মোটামুটি 5 জন 4-5 জন শাসক আমরা পাই এই অল্প কয়েকটা বছর। হ্যাঁ, অলমোস্ট কত 30 বছরের একটা স্প্যান। তো আইডিয়া কি, আর্লিয়ার স্টাইলস কন্টিনিউ। এই সময় আসলে পূর্ববর্তী যে স্টাইল গুলা ছিল সেগুলাই কন্টিনিউ। তো সেটা বাদ দিয়ে নতুন কিছু জিনিস এখানে আবার অ্যাড হয়। যেমন এটাতে নিউ কিছু এলিমেন্ট আমরা পাই, লাইক ব্যারেল ভল্ট। ব্যারেল ভল্ট কি জিনিস আমরা আগে আলাপ করছিলাম? ব্যারেল ভল্ট কিছুই না। একটা ব্যারেল হচ্ছে কি, ব্যারেলের বাংলা কি জানি, আমরা যেটাকে ড্রাম বলি সহজ কথা, তাই না? এই ড্রামটাকে যদি আমি কেটে ফেলি, কেটে ফেললে কি হবে, এরকম হাফ সিলিন্ডার টাইপের একটা জিনিস তৈরি হবে। বুঝা গেছে? এটাই কি, এটাই হচ্ছে ব্যারেল ভল্ট। ক্লিয়ার? তারপর আমরা যদি ফ্রন্টন উইথ টারেট, ফ্রন্টন হচ্ছে টারেট আমরা কি জানি, এটা হচ্ছে সামনের এলিভেশন গুলার মধ্যে আমরা হচ্ছে কিছু এই ধরনের টার্মিনেশন দেখতে পারি, এগুলো হচ্ছে ফ্রন্টন। এবং এগুলোর সাথে কি আমরা কিছু এরকম টারেট দেখতে পারি। এটা আমরা খান মোহাম্মদ মসজিদ যারা গেছিলাম হয়তোবা খেয়াল করবো, এই এই ধরনের কিছু জিনিস এলিমেন্ট সেখানে আছে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে ফ্রন্টন উইথ টারেট। হ্যাঁ, এছাড়া আমরা আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে 3 ডোম ইউনিট, 3টা ডোম। এর আগে আমরা কিন্তু খান জাহান আলী স্টাইল দেখছি, সুলতানি স্টাইল দেখছি। ডোম হয় একটা ছিল, তাই না? আর না হলে কি ছিল, অনেকগুলা ডোম ছিল। কিন্তু পার্টিকুলারলি এরকম যে 3টা ডোম নিয়ে যে স্টাইলটা, এই স্টাইলটা কিন্তু আমরা খুব একটা পাই নাই। ফ্রিডম স্পেসটা এই সময়
ইন্ট্রোডিউস হয়। অ্যাটিটিউড কি? এই সময় আমরা অ্যাটিটিউড পাচ্ছি টেকনোলজির চেঞ্জ হচ্ছে মুঘলদের সাথে, যেহেতু নতুন সময় নতুন টেকনোলজি আমরা জানতে পারতেছি, দেখতেছি, ইউজ দেখতেছি, নতুন টেকনোলজি আমরা নিচ্ছি, ব্যবহার করতেছি। আচ্ছা, মুঘল ইনফ্লুয়েন্সেস আর উইক বাট কামিং আপ, এটার অর্থ দাঁড়ায় এরকম। স্ট্যাটাস কি? সুপার ইম্পোজিশন অফ ফ্যাসাডস অন প্ল্যান। এটা আমরা দেখবো যে একটা প্ল্যানের মধ্যে আসলে এই এলিভেশনটাকে নিয়েও অলমোস্ট, হ্যাঁ, এটার একটা ইনফ্লুয়েন্স আমরা লক্ষ্য করব। যাই হোক, এটার আমরা যেহেতু জানি যে 1608 সালে এই এই স্টাইলটা মুঘল শাসনটা আসলে কোথায় আসে? ঢাকায় আসে। তার মানে এবং তার আগে পান্ডুয়া বা রাজশাহী এই এই অঞ্চলটাতে কিন্তু আসলে আমাদের ক্যাপিটাল ছিল গৌড়। গৌড় যেটাকে বলছি, গৌড়ের আশেপাশে আমরা আসলে এই স্টাইলের এক্সাম্পল গুলোকে বেশি দেখি। যেমন এই হজরত পান্ডুয়াতে আমরা কুতুবশাহী মসজিদ দেখি। এখানে আমরা ওই যে সেই ফ্রন্টন টারেট দেখতেছি, ফ্রন্টন উইথ টারেট দেখতেছি। হ্যাঁ, তারপর হচ্ছে এটা নিম সেরাই মিনার, জামে মসজিদ একটা ওল্ড মালদা। হ্যাঁ, রাজশাহীর ওই পারে আমরা, বাংলা তো পূর্ব বাংলা পশ্চিম বাংলা মিলায় বাংলা, তাই না? এট দ্য সেম টাইম এই সময় এসে কিন্তু লেট 16th সেঞ্চুরিতে যে কাঁকড়াগুলা তৈরি হওয়া শুরু করে। এছাড়া শেরপুর, শেরপুর আমরা চিনি বগুড়ার নওগাঁ ওইদিকে। হ্যাঁ, নওগাঁ তো আরেকটু দূরে মনে হয়, বগুড়ার আরো আগে। বগুড়া শহরে ঢোকার আগেই স্যার। হ্যাঁ, বগুড়া শহরে ঢোকার আগে, ঢাকা থেকে বগুড়া এই যে ইয়েটা ক্রস করলেও, জি স্যার। সিরাজগঞ্জ পার করলেই জি শেরপুর স্যার, পাই আমরা। সিরাজগঞ্জের পরেই। তো এখানে আমরা খেরুয়া মসজিদ দেখি, এবং খেরুয়া মসজিদে এসে আমরা কিন্তু আসলে ওই যে থ্রি ডোমড যে ইউনিট দেখতে পারতেছি, থ্রি ডোমড স্পেস ইউনিট ইন্ট্রোডিউস হয়েছে। এবং খেরুয়া মসজিদের প্ল্যান যদি দেখি, থ্রি ডোমড ইউনিটটা কি, এবং এই এলিভেশন আর প্ল্যানের একটা সিনক্রোনাইজেশন আমরা দেখতেছি। এছাড়া আমরা দেখতেছি আতিয়া মসজিদ। আতিয়া মসজিদেও আমরা আতিয়া মসজিদটা খুবই সুন্দর। এটাও হচ্ছে ময়মনসিংহে, নর্দার্ন রিজনে বেসিক্যালি, সরি। সো এটাতে আমরা ইন্টারেস্টিং জিনিস যেটা দেখতে পারি, এখানে হচ্ছে সামনে দিয়ে এটা একটা কম্বিনেশন অফ সিঙ্গেল ডোম স্পেস ইউনিট অ্যান্ড থ্রি ডোম স্পেস ইউনিট। এবং এগেইন বিউটিফুল ফাসাদ, খুবই সুন্দর ফ্রন্ট ফাসাদ আমরা দেখতে পারি আতিয়া মসজিদে। আর এই যে সুপার ইম্পোজিশন অন দ্য প্ল্যান, এই প্ল্যানের উপর আমরা এই সামনের ফাসাদটাকে নিয়ে আমরা আর্টিকুলেশন দেখতে পারি। হ্যাঁ, এবং এখানে একটা কম্বিনেশন দেখি কি, সিঙ্গেল ডোম স্পেস ইউনিট এবং থ্রি ডোম স্পেস ইউনিটের। এটা আমাদের নকি স্যারের করা একটা স্কেচ। হ্যাঁ, আতিয়া মসজিদটা সামনাসামনি দেখতে এরকম খুবই সুন্দর, এবং খুবই সুন্দর টেরাকোটার কাজ করা আছে। এবং যেটা যেটা বলতেছি যে এইটাতে কিন্তু আমরা ওই যে সেই সুলতানি পিরিয়ডের একটা ছাপ আমরা খুঁজে পাই, তাই না? হ্যাঁ, এবং দূরের থেকে একটা বড় দিঘির পাড়ে। তো আমরা ওই যে পূর্ববর্তী যে সিঙ্গেল ডোম স্পেস ইউনিটের যে চেহারাটা, সেইটা এখানে কিন্তু থ্রি ডোম আছে, তাই না? ডোম কিন্তু তিনটা আছে, কিন্তু ওই থ্রি ডোম স্পেস ইউনিটের সাথে আবার সিঙ্গেল ডোমের একটা কম্বিনেশন এখানে আমরা দেখতে পারি। হ্যাঁ, যে এটা কি কেউ বলতে পারে এই ছবিটা কিসের ছবি? প্রথম এলিভেশনটা কার? প্রথম এলিভেশনটা কিসের? এই এলিভেশনটা কিসের? স্যার এটা মস্কিল স্যার, ইয়ের নামটা ভুলে গেছি স্যার। খান জাহান আলী মাজার। খান হ্যাঁ স্যার, জাহান আলীর খান আলী। মাজার যদি দেখি, এবং এই ছাড়া আরো অনেকগুলো মসজিদে কিন্তু আমরা সিমিলার এই প্যাটার্নটা খুঁজতে পারি। এবং এইটার থেকে যে এটা আসছে, এটা কি বুঝতে কোনো অসুবিধা হয়?
এবং আমরা এই যে মুঘল মাল্টিপল ডোর। ফ্রন্টনস, টারেটস, হ্যাঁ, এই যে এই অ্যাডিশনাল অর্নামেন্টাল টারেটস গুলা দেখতে পারতেছি। বোঝা যাচ্ছে যে কিভাবে ট্রানজিশনটা কি আমরা ধরতে পারতেছি কিনা। ঠিক আছে, তো এইভাবে আসলে একটা জিনিস থেকে আরেকটা জিনিস আসলো। তো নেক্সটটা হচ্ছে দ্য ইম্পেরিয়াল। ট্রানজিশনালটা হচ্ছে যে নতুন আমাদের ক্ষমতার যখন ট্রানজিশন হচ্ছিল তখন। ইম্পেরিয়ালটা হচ্ছে কি? ইম্পেরিয়াল বলতে কি বোঝায়? ইম্পেরিয়াল হচ্ছে একদম যেই শাসক, হ্যাঁ রাজকীয়। হ্যাঁ, অলমোস্ট হচ্ছে একটা আহ, আমরা রয়্যাল বলতে পারি। হ্যাঁ, ইম্পেরিয়ালটা অলমোস্ট একটা রয়্যাল টাইপের একটা বিষয়। এম্পেরর থেকে ইম্পেরিয়াল আসছে, মানে হচ্ছে সম্রাটের যে আদেশ তাই ইম্পেরিয়াল। হ্যাঁ, ইম্পেরিয়াল অর্ডার মানে হচ্ছে এম্পারারের অর্ডার। তো সম্রাটের ডিরেক্ট শাসন, ডিরেক্ট অর্ডার থেকে যে জিনিসগুলো আসে সেটাই ইম্পেরিয়াল। তো সম্রাটের ইচ্ছায় যেই স্টাইলটা আসছে সেটাই ইম্পেরিয়াল স্টাইল। তো এখন যেটা হয়েছে, কনটেক্সটটা কি ছিল, আমাদের একটু শান্তি আসছে, হ্যাঁ, পিসফুল ঢাকা সেন্টার্ড, হ্যাঁ, মুঘল অ্যাডমিনিস্ট্রেশন স্টার্টেড। এখানে ঢাকা কেন্দ্রিক একটা মুঘল অ্যাডমিনিস্ট্রেশন শুরু হলো। আইডিয়াটা কি ছিল? ইন্ট্রোডাকশন অফ স্টাইল অফ দিল্লি, আগ্রা এন্ড ফতেহপুর সিক্রি। আমরা বিভিন্ন সময় জানি, বিভিন্ন সময় দিল্লি রাজধানী ছিল, তারপর আগ্রা রাজধানী ছিল, হ্যাঁ, তারপর ফতেহপুর সিক্রি রাজধানী ছিল আকবরের সময়। আগ্রা রাজধানী ছিল কার সময়? আগ্রা অনেক আগেও, ফতেহপুর সিক্রির আগেও আগ্রা রাজধানী ছিল, পরেও আগ্রা রাজধানী ছিল, এবং শেষে এসে আবার আমরা জানি আমাদের আওরঙ্গজেব, হ্যাঁ, বা জাহাঙ্গীর, উনার রাজধানী আবার দিল্লিতে ফেরত আসে। তার আগে গিয়ে কিন্তু আবার হুমায়ুন, বাবর এবং হুমায়ুনের রাজধানী ছিল দিল্লি। ঠিক আছে, হুমায়ুনের পর থেকে গিয়ে এটা আগ্রা থেকে আগ্রাতে শিফট করে। আবার হচ্ছে এটা আকবরের সময় ফতেহপুর সিক্রিতে যায়, ফতেহপুর সিক্রিতে আবার থেকে আবার এটা আগ্রাতে ব্যাক করে। এবং আমরা জানি বাদশাহ শাহজাহান আগ্রাতে সেই সময় কি তৈরি করে? তাজমহল তৈরি করে। এবং শাহজাহানের পুত্র কে ছিল? আওরঙ্গজেব। আওরঙ্গজেব আবার রাজধানীকে কোথায় ফেরত নিয়ে আসেন? দিল্লিতে ফেরত নিয়ে আসেন। ঠিক আছে, তো এই দিল্লি, আগ্রা আর ফতেহপুর সিক্রি, এই যে তিনটাই ক্যাপিটাল, এই ক্যাপিটাল গুলার স্টাইল গুলা ডিরেক্ট তখন আমরা আমাদের বাংলায় আমদানি হই। মরফোলজি কি? পিওর মুঘল স্টাইল, একদম ওদের জিনিসটা এনে বসায় দিতে সহজ। অ্যাটিটিউড কি? ডিরেক্ট ইনফ্লুয়েন্স অফ ইম্পেরিয়াল দিল্লি, লেস কন্টেক্সচুয়াল। তো যেহেতু ডিরেক্ট ওদের জিনিসটা এনে বসায় দিছে, এটা ডেফিনেটলি লেস কন্টেক্সচুয়াল। হ্যাঁ, বাট এই সময় কি হলো? রিফ্লেক্টস দ্য আরবান ডিমান্ড অফ কমপ্লেক্সিটি। এইগুলার মধ্যে আরবান ঘটনার যে একটা কমপ্লেক্সিটি আছে, এই জিনিসটা তারা এই আর্কিটেকচার গুলার মধ্যে অ্যাড্রেস হয়েছে। স্ট্যাটাস কি? স্টাইল লিমিটেড উইদিন ক্যাপিটাল। বাট এই স্টাইলটা শুধুমাত্র ক্যাপিটাল যেহেতু ঢাকা ছিল, এটা ঢাকার মধ্যেই কি সীমিত ছিল। তো আমরা দেখি, আমরা প্রথম উদাহরণ হিসেবে দেখতে পারতেছি। এবং আমি এই জায়গাটাতে মানে সাধারণত স্টুডেন্টদেরকে একটা ওয়াকে নিয়ে যাই। একটা বড় সুবিধা হচ্ছে যে আপনারা অলরেডি এই জিনিসগুলা লাস্ট সেমিস্টারে দেখছেন, আমাদের অনেক আহ, ধারণা করতে সুবিধা হচ্ছে। তো এই যে থ্রি ডোম স্পেস ইউনিট, এবং এখানে দেখবেন পূর্ববর্তী যে ডোমগুলা ছিল, এর আগের ডোমগুলো কিন্তু একটু গোল গোল দেখা যাচ্ছে। এই ডোমটা কি একদম গোল গোল না? Yes, sir. বা অন্যান্য যে মসজিদ যদি আমরা দেখি, হ্যাঁ, সেগুলাতেও যে ডোমগুলা ছিল, sorry, সেগুলোও কিন্তু একটু কি গোল আকৃতির। ইম্পিরিয়াল মুঘল স্টাইলের ফার্স্ট ক্যারেক্টার যেটা হচ্ছে যে আমরা ডোম গুলাতে কিন্তু এখন অন্য একটা শেপ দেখতে পাই, তাই না? একটু চোখা না মাথার দিকে? Yes, sir. বোঝা যাচ্ছে? এটা কিন্তু আর কি নাই, গোল নাই। এই শেপটা দেখতে কিসের মতো? Onion. অনিয়নের মতো, পেঁয়াজের মতো। এবং পেঁয়াজের মতো এটার গায়ে কি?
দাগও কাটা আছে, তাই না? এটা যদি কেউ উল্টা এরকম করে এখানে গাছ এঁকে দিত তাহলে এটা কি পেঁয়াজি মনে হতো নাকি? পেঁয়াজটার মাথাটা কেটে ফেলে দিলে এরকম ব্যাপার। তো এই ডোমটাকে বলা হয় অনিয়ন শেপড ডোম। বুঝে গেছে? এই ডোমটার নাম কি? অনিয়ন শেপড ডোম। তো আমরা এই ইম্পিরিয়াল মুঘল স্টাইলে এসে বেসিক্যালি এই অনিয়ন শেপ ডোমটা আওরঙ্গজেব ইন্ট্রোডিউস করে। তার আগে থেকেও এটার একটা কিছুটা এইদিকে যাচ্ছিল আর্কিটেকচারটা। তো এইটার একটা ডিরেক্ট রিফ্লেকশন আমরা আমাদের আর্কিটেকচারে দেখতে পারি। তো দেখা যাচ্ছে খুবই সুন্দর, এবং এই ডোমটা কিন্তু ইজ ভেরি বিউটিফুল। হ্যাঁ, এবং এটার সাথে আমাদের দেখেন আরেকটা খুব বড় ইনফ্লুয়েন্স আমরা এখানে দেখা যাচ্ছে যে যে সামনের দরজাটা কি ছোট, কিন্তু ওপেনিংটা কি বড়। তো এটার সেকশন যদি আমি আঁকি, এই যে আমরা বলছি যে আরবান যে কমপ্লিকেটেড ফেনোমেনা সেটাকে অ্যাড্রেস করা, এবং দেখেন এখানে এসে কি হয়ে যাচ্ছে, স্ট্যাগার্ড হয়ে যাচ্ছে। এই যে সামনের জিনিসটা এটা কি হয়ে গেছে, বড়, বাকি দুইটার দরজাও ছোট, এবং এই ফ্রেমিংটাও কি ছোট, ডোমগুলাও কি হয়ে গেছে ছোট। বুঝা যাচ্ছে? এর আগে দিয়ে আমরা কিন্তু দেখছি কি তিনটা ডোম হইলেও তিনটা ডোম কি হচ্ছে, সমান হচ্ছে। ডোমের মধ্যে যে ভ্যারিয়েশনটা ছোট বড় হওয়াটা সেটা কিন্তু আমরা পাচ্ছিলাম না। বুঝা যাচ্ছে? তো আমি যেটা আঁকতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, এখানে দেখা যাচ্ছে কিনা, তো আমি যদি এটা সেকশন আঁকি, দেখেন এই যে এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা, এই হচ্ছে এই গিয়ে আবার ভিতরে গিয়ে এখানে দরজা পাচ্ছি। বুঝা যাচ্ছে? এই, তো আমি যদি এই জায়গাটার সেকশন দেখি এরকম, এখানে এসে আবার একটা হয়তো বা চৌকাঠ পাচ্ছি, দরজা পাচ্ছি। সেটা এই এই ঘটনাটা কেন ঘটলো? এই ঘটনাটা ঘটার কারণ কি বলতে পারি? তো আমি যখন একটা মানুষ ঢুকতেছি, তাই না, তখন এই বিল্ডিং এর একটা স্কেল আছে। এই বিল্ডিং এর স্কেলের জন্য, বিল্ডিং এর গ্র্যান্ডনেস এর জন্য একটা বড় এন্ট্রি দরকার। এই যে আরবান 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 একটা ডিমান্ড আছে, আরবান স্কেলে একটা এন্ট্রির একটা প্রয়োজনীয়তা আছে। এইটা ফার্স্ট মুঘলরা অ্যান্টিসিপেট করে, এবং মুঘলরা তাদের আর্কিটেকচারে এই জিনিসটাই দেখায়। কিন্তু মানুষ যখন আমি ঢুকে ভিতরে একটা ভিতরের স্কেলটা তো ছোট, তাই না, বাইরের স্কেলটা তো বড়। তার মানে বাইরে যেখানে স্কেল বড় সেখানের জন্য এন্ট্রিটা কি বড়, এই এন্ট্রিটা কি বড়। আর ভিতরে যেহেতু ছোট স্কেল সেজন্য ভিতরে এন্ট্রিটা ছোট। ক্লিয়ার? এই ঘটনাটা ফার্স্ট কিন্তু মুঘলরা ইন্ট্রোডিউস করে, এবং এইখানে আমরা এই জিনিসটা কি দেখতে পারতেছি। অলমোস্ট হাফ হয়ে গেছে। হ্যাঁ, তো এইখানেও আছে এই এই যে জিনিসগুলোতে, এখানেও কিন্তু এই ট্রানজিশন অফ স্কেলটা আমরা অ্যাড্রেস করতে পারি। প্ল্যানে দেখা যাচ্ছে হাজী খাজা শাহবাজ মসজিদ, শাহবাজ খান মসজিদ, সাত গম্বুজ মসজিদ। এখানেও কিন্তু এই যে সামনে দিয়ে সাত গম্বুজ মসজিদের মধ্যেও কিন্তু এই যে, যদিও ওইভাবে একদম সুন্দর করে ইয়ে হয় নাই, বাট এটারও কিন্তু আবার সামনে একটা গেটওয়ে, কিছু সুন্দর আমরা মুঘল, একদম এটা একদম ক্লাসিক, ভেরি ক্লাসিক মুঘল স্টাইল। এবং এই ছবিটা যদি দেখি, এই যে পিছনে কি ছিল এক সময়, নদী ছিল, তাই না? নদীর পাড়ে তৈরি একটা মন্দির। এখন জিনিসটার চেহারাটা অনেকটাই অন্যরকম। এখন এরকম এটা বয়েল বয়েল বলে একজন আর্টিস্ট ছিলেন, ওই সময় বয়েলের স্কেচে আমরা এরকম দেখতে পারি। এটা ব্রিটিশ লাইব্রেরিতে বয়েলের স্কেচ গুলো আছে। এখন পিছনে মাদ্রাসা হয়ে গেছে এরকম একটা কিছু, মাঝখানে সাদা পেইন্ট করছিল। এটা হচ্ছে যে পিছে যখন নদী ছিল। এছাড়া আছে বিবি মরিয়ম মস্ক, এগেইন ওই যে ডোম গুলা পয়েন্টেড, আমরা থ্রি ডোম স্পেস ইউনিট খুঁজে পাচ্ছি। আমাদের সেই, হ্যাঁ,
লালবাগ মসজিদের উল্টা এটা বেসিক্যালি সরি লালবাগ মসজিদটাই এটা। হ্যাঁ, লালবাগ মসজিদটাই। আহ করতালাব খান মসজিদ আমরা দেখছি। কাঁঠালাব খান মসজিদের ছবিও মনে হয় মেহেদিরাই তুলছে নাকি? কাঁঠালাব খান মসজিদের একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এটা যদিও আমরা কি বলতেছি ইম্পেরিয়াল মুঘল স্টাইল বলতেছি, তারপরে এখানে কিন্তু কিছু আহ আমরা খুঁজে পাচ্ছি। এটা একদম 1707 সালের দিকে, মানে একদম ইম্পেরিয়াল মুঘল স্টাইলের শেষের দিকে। এটাকে আমরা কিন্তু আসলে বলতে পারি যে এটা অলমোস্ট কি একটা লোকাল স্টাইলের সাথে মার্জ করা জিনিস। হ্যাঁ, কিন্তু বাস্তবে এটা আসলে আচ্ছা আমরা একটু কি করলাম। তো কাঠতালাব খান মসজিদের এটার কারণটা হচ্ছে ডোম, পেস ইউনিট, অ্যারেঞ্জমেন্ট, এগুলোর কারণে এটা আমরা ইম্পেরিয়াল মুঘল স্টাইল। হ্যাঁ, খান মোহাম্মদ মৃধা মসজিদ, এবং এগেইন খান মোহাম্মদ মৃধা মসজিদও আমরা দেখতেছি কি উপরে গিয়ে মসজিদ উঠে যাচ্ছে, নিচে কি হচ্ছে, নিচের তলায় আবার হচ্ছে কখনো আমরা বলতেছি যে এটা ব্যবসা হচ্ছে, কখনো বলতেছি এটা মাদ্রাসা ছিল। তো এই যে আরবান একটা ঘটনা, তাই না, এই যে মাল্টিপল ফাংশন একটা জায়গায় ঢুকানো, মিক্সড ইউজ যে ক্যারেক্টার, এই ঘটনাটাই তো আরবান ঘটনা। গ্রামে কি দরকার আছে একটা বিল্ডিং এর মধ্যে দুইটা ফাংশন ঢুকানো? গ্রামে তো জায়গারও অভাব নাই, জিনিসের অভাব নাই। তো আমরা বলতেছি এখানে কখনো বাজার ছিল, এখানে মাদ্রাসা ছিল, এখানে নামাজ পড়ার জায়গা, একসাথে অনেক কিছু ঘটনা ঘটে। তো এই যে কমপ্লিকেটেড একটা মিক্সড ইউজ ফাংশন, এটা কিন্তু আমরা এই মুঘল আমলে দেখতে পাচ্ছি। এবং খান মোহাম্মদ মৃধার আমরা দিল্লি জামে মসজিদের সাথে খুব সুন্দর একটা মিল খুঁজে পাই, আমরা এটা দেখবো। আহ এটাও আপনাদের নকি স্যারের করা একটা স্কেচ, ভেরি ক্লাসিক মুঘল স্টাইল, একদম ইম্পেরিয়াল দিল্লির থেকে আমদানি করা। এটাই হচ্ছে সেই আহ দিল্লি জামে মসজিদ এর ছবি। আমরা এখানে যদি একটু লক্ষ্য করি, এটা আমাদেরকে ইম্পেরিয়াল মুঘল স্টাইলের যেই মস্ক গুলা তাদের একটা আর্কিটাইপ বুঝতে সাহায্য করবে। এটার সবসময় একটা কি থাকে, শুরুতে একটা গেটওয়ে থাকে। এটা থাকতেও পারে নাও থাকতে পারে, এটা হচ্ছে দিল্লি জামে মসজিদটাকে আমরা এক্সাম্পল হিসেবে, এটার কিছু স্টেপস থাকবে, স্টেপ স্টেপ দিয়ে উঠে যাবে। হ্যাঁ, বুঝা যাচ্ছে। মাঝখানে একটা কি থাকবে, শান, শান আর কোর্টইয়ার্ড, ঠিক আছে। তারপর এটা চারিদিক দিয়ে এরকম কিছু জায়গা থাকবে, কলোনেডেড, হ্যাঁ, ক্লয়েস্টার্স, এটাকে বলে লিওয়ান, লিওয়ান অর কি ক্লয়েস্টার্স। ক্লয়েস্টার মানে কি, কলাম দিয়ে ঘেরা যদি একটা করিডোর টাইপের জায়গা থাকে, এই যে এটাই হচ্ছে কি ক্লয়েস্টার, বা এটাকে আমরা মুঘল আর্কিটাইপের ভাষা বলতেছি লিওয়ান। এরপরে সামনে দিয়ে একটা কি থাকবে, এই যে আমরা ফাসাদ ইম্পোজিশনের কথা বলছি, একটা স্ক্রিনের মতো একটা ওয়াল থাকবে, এটাকে বলতেছি মাকসুরা, ঠিক আছে। এছাড়া আইল, আইল মানে হচ্ছে যে বারান্দার মতো যে জায়গাটা, একটা বারান্দার মতো জায়গা থাকবে, মেইন এন্ট্রান্স এটা। তো এছাড়া কি থাকবে, মিনার থাকবে। হ্যাঁ, আর মেইন যে থ্রি ডোম আমরা দেখতে পাচ্ছি, থ্রি ডোম একটা স্ট্রাকচার, থ্রি ডোম স্ট্রাকচারের নিচে মেইন স্যাংচুয়ারি, স্যাংচুয়ারি মানে মূল প্রকোষ্ঠ বলতে পারি। হ্যাঁ, স্যাংচুয়ারি মানে হচ্ছে অভয় স্থান, মানে যেখানে কোনো ডিস্টারবেন্স। আর এটা একটা ভিতরের সর্ট অফ ছবি, যে বাইরে সিঁড়ি দিয়ে উঠে হয়তো এখানে আমরা মেহরাব পাচ্ছি, মেহরাবের সাথে আমরা একটা মিম্বার পাচ্ছি, তাই না? এটা আমাদের মসজিদের প্রয়োজন, তাই এটা থাকে। আমরা এখন আবার একটু ফেরত যাই, আমরা এই যে মুঘল অর্ডারটা আমরা একটু খুঁজি। হ্যাঁ, আমাদের সবগুলোতে এগেইন পাবো না। তো ফ্রিডম স্ট্রাকচার আছে, আছে গেটওয়ের ট্রানজিশন গুলা, এটা কি মাকসুরা, সামনে দিয়ে মাকসুরা, বুঝা যাচ্ছে। এগেইন খাজা শাহবাজ হাজি, হ্যাঁ, খাজা শাহবাজ বলে, আবার খাজা শাহবাজ খান মস্ক বলতেছে। এটাতেও আমরা কি পাচ্ছি, সামনে মাকসুরা পাচ্ছি, ফ্রিডম স্পেস পাচ্ছি।
সাত গম্বুজ মসজিদে এসে আমরা আরেকটু বেশি পাচ্ছি, সাত গম্বুজ মসজিদে এসে আমরা সেই গেটওয়েটা পাচ্ছি। হ্যাঁ, আর এখানে হচ্ছে ওই যে লিওয়ানের মতো করে একটা বাউন্ডারি ওয়াল পাচ্ছি, ঠিক লিওয়ানটা পাচ্ছি না, বাট এখানে এক্সট্রা মিনারেট গুলা কিন্তু এখানে একটু চেঞ্জ হয়ে গেছে, মিনারেট গুলা এখানে একটু চ্যাপ্টা হয়ে গেছে, এবং আমরা ওই যে পড়ছি যেহেতু এটা নদীর পাড়ে ছিল, এখান থেকে একটা দেখা বা এটা একটা গার্ড হাউস হিসেবেও কিছুটা কি কাজ করতো। তো আমরা সেই মুঘল এলিমেন্ট গুলা খুঁজে পাওয়া শুরু করতেছি, তাই তো। গেটওয়ে পাচ্ছি, লিওয়ান পাচ্ছি, মাকসুরা পাচ্ছি, ফ্রিডম স্পেস ইউনিট পাচ্ছি মাঝখানে, আর চারদিক চার কোনায় চারটা মিনারেট, কিন্তু এই মিনারেট গুলা একটু কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মিনারেটের রিজেম্বলেন্সটা কিন্তু আছে। বিবি মরিয়ম মসজিদ আগে সেই লালবাগ জামে মসজিদ যেটা, এটাই বিবি মরিয়ম মসজিদ। কাতালাব খান মসজিদেও আমরা এই যে মিনারেট পাচ্ছি, ফ্রিডম স্পেস ইউনিট পাচ্ছি, মাকসুরা পাচ্ছি, ঠিক আছে। খান মোহাম্মদ মৃধা মসজিদে এসে আমরা সবকিছু পাচ্ছি, আমরা সেই যে সিঁড়ি দিয়ে উঠতে হয় পাচ্ছি, গেটওয়ে পাচ্ছি, ফ্রিডম স্পেস ইউনিট পাচ্ছি, মিনারেট পাচ্ছি, আর এই যে নিচে দিয়ে চারিদিক দিয়ে কি আছে, লিওয়ান আছে। এটার লিওয়ানটা কি নিচের তলায়, হ্যাঁ, কলাম দিয়ে ঘেরা বারান্দার মতো জায়গা, লিওয়ান, সেই লিওয়ানটাও পাচ্ছি, সামনে মাকসুরা পাচ্ছি, ভিতরে আমরা গিয়ে মেহরাব পাচ্ছি, সবগুলারই মেহরাব পাচ্ছি। তো খান মোহাম্মদ মৃধা মসজিদ আমরা বলতে পারি যে ভেরি ক্লোজেস্ট টু দা কি, একদম ইম্পেরিয়াল মুঘল স্টাইলের সবচেয়ে ক্লোজেস্ট এক্সাম্পল, তাই না? জি স্যার। সো ওইটাই আলাপ করা হচ্ছে যে একদম শেষ 1700 শতাব্দী, এগেইন 1700 শতাব্দীর শেষ মানে হচ্ছে কি 1600 সামথিং, 1680-90 এরকম শেষের দিকে আমরা সাত গম্বুজ মসজিদ দেখতে পারি। আর খান মোহাম্মদ মৃধাটা হচ্ছে একদম শেষ এক্সাম্পল ধরতে পারি, হ্যাঁ, 1706। তো আমাদের টাইমলাইনটা আমরা যদি দেখি, তাই না, কত সাল থেকে কত সালে আমাদের ইম্পেরিয়াল মুঘল মসজিদের ইয়েটা, 1703 বলা হচ্ছে, কিন্তু আমরা লাস্ট জিনিসটা যদিও 1703-এর বদলে আসলে 1706 লিখতে পারি, এটা আসলে ওইরকম টাইমে এই লাস্ট মসজিদটা আমরা পাই, ঠিক আছে। ওকে, এছাড়া আরো কিছু আছে, হোসেনি দালান আছে, আমরা আমাদের ঈদগাহ, ধানমন্ডি ঈদগাহ, হ্যাঁ, সরি, তারপর এছাড়া আমরা আরো ইদ্রাকপুর ফোর্ট, আমার ইচ্ছা ছিল এবার এটা মুন্সিগঞ্জে, ইদ্রাকপুর ফোর্ট, আর হাজীগঞ্জ ফোর্টটা হচ্ছে নারায়ণগঞ্জে, আমরা যে কোনো একটা আমার ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল, আনফরচুনেটলি আমরা পারতেছি না, খুবই সুন্দর। হ্যাঁ, এছাড়া হচ্ছে শাহ নিয়ামতুল্লাহ মস্ক কমপ্লেক্স আছে, এটা গৌড়ে, হ্যাঁ। এছাড়া কাটরাগুলাও কিন্তু আমাদের যে ইম্পেরিয়াল মুঘল স্টাইল এইটার, এবং কাটরাগুলাতে প্রচন্ড পরিমাণে এই যে আরবান একটা ঘটনাকে অ্যাড্রেস করার আমরা খুব দারুণ একটা এক্সাম্পল। এবং এই যে গেটওয়ে, একটা গেটওয়ে তৈরি করে, এটা বড় কাটরার গেট, সরি এটা মনে হয় ছোট কাটরার, না এটা বড় কাটরার, হ্যাঁ সরি এখানে লিখাই আছে বড় কাটরার, এটা ছোট কাটরার গেট। তো এই যে আমরা যে ট্রানজিশন অফ স্টাইল, একটা আরবান এন্ট্রি, আরবান স্কেলে একটা এন্ট্রি, বুঝা যাচ্ছে জিনিসটা, জি স্যার। আসল এন্ট্রিটা কিন্তু অনেক বড়, তাও সেটা কিন্তু কি ছোট। তো আসলে শহর এর জন্য যে আমি একটা ওপেনিং তৈরি করছি, শহরের জন্য আমি একটা ওপেনিং তৈরি করছি, এইটা আসলে কোন স্কেলে হবে, এটা আমাদেরকে মুঘলদের কাছ থেকে শিখতে হবে, বুঝা গেছে। এখানে আবার একটা ওপেনিং দিচ্ছি, যাই হোক। তো এই যে সেকশনটা কিন্তু এরকম, মানে মানুষ দেখা যাচ্ছে, মানুষ এখানে ছোট্ট একটা মানুষ, আমি যদি এটা সেকশন করি এইরকম বড় একটা জিনিস, তারপর এইখান থেকে এসে ছোট্ট এন্ট্রি, মানুষ এখানে, তো আমার এন্ট্রি আসলে এরকম, এত বড় যদি দরজা হইতো তাহলে তো এটা বেশি বড় হইতো, তাই না?
মানুষের জন্য গ্র্যান্ড এন্ট্রি করতে হবে, তাও ছোট করে আনতে। কিন্তু এই এন্ট্রিটা আসলে মানুষের জন্য না, এই এন্ট্রিটা শহরের জন্য। বুঝে গেছে? এই এন্ট্রিটা শহরের জন্য, এটা হচ্ছে মানুষের entry। ছোট কাটটাতে আমরা সিমিলার এন্ট্রি দেখি, দুইটা এন্ট্রি আছে ছোট কাটার সামনে পিছনে, পিছনেরটা অনেক অলমোস্ট এই বড় কাটার এন্ট্রি। এরপর গিয়ে আমরা আসলে পাচ্ছি লোকাল মুঘল স্টাইল। লোকাল মুঘল স্টাইলটা আসলে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে। যখন ইম্পেরিয়াল দিল্লি স্টাইলটা বা ইম্পেরিয়াল মুঘল স্টাইলটা কোথায়, আমরা বেসিক্যালি ঢাকায় বেশি দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেটা ছাড়াও যে বললাম যে সোনাকান্দা ফোর্ট, হাজীগঞ্জ ফোর্ট, ইদ্রাকপুর ফোর্ট, লালবাগ কেল্লা, অবশ্যই এটা একটা উদাহরণ। একটা এই জায়গাগুলোতে তো আমরা দেখি যে ঢাকার বাইরে লালবাগ বাদে এই যে এই ফোর্ট গুলাতে আমরা দেখি আর কয়েকটা। কিন্তু সিনক্রিটিজমটা ঢাকায় এতটা ঘটে নাই। সিনক্রিটিজমটা ঘটলো কোথায় গিয়ে? ঢাকার বাইরে। তো লোকাল মুঘল স্টাইলটা আসলে কি? ডেভেলপড ইন দ্য মুফাসসিলস। মুফাসসিলস মানে কি? মফস্বল। ঠিক আছে? ডেভেলপড ইন দ্য মুফাসসিলস ফর ল্যাক অফ কমিউনিকেশন এন্ড এক্সিস্টিং আর্লিয়ার স্টাইল। তো ওইখানে কি হয়েছে? ওইখানে ল্যাক অফ কমিউনিকেশন বলতে ওইখানে তো এতটা বেশি যা সুবেদারদের এত বেশি মাতব্বরি বা এত বেশি ইনভলভমেন্ট ছিল না। হ্যাঁ, তো কিছুটা ওইখানকার আর এক্সিস্টিং কিছু আর্লিয়ার স্টাইলস ছিল, সেগুলোর ব্লেন্ড হয়ে নতুন একটা লোকাল স্টাইল তৈরি হয়। সো আইডিয়াটা কি? হ্যাপি ব্লেন্ডিং অফ মুঘল এন্ড লোকাল স্টাইল, দ্যাটস ইট। মানে ট্রু সিনক্রেটিজম। ইন্ডিপেন্ডেন্ট মডেল, ব্রিক টেরাকোটা এস্থেটিক্স রিগেইন। ইন্ডিপেন্ডেন্ট মডেল মানে আমরা বুঝতেছি যে আমরা এর আগেও পড়ছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট মডেল আসলে সাধারণত কোথায় হচ্ছে? আইসোলেটেড কনটেক্সট, যখন একটা মসজিদ তার নিজের মতো করে দাঁড়ায় আছে, বসে আছে, তাই না? তখন আসলে সে ইন্ডিপেন্ডেন্ট মডেল। আর যখন একটা আরবান কমপ্লিকেটেড কনটেক্সটের মধ্যে তৈরি হচ্ছে, তখন সে আসলে কি হচ্ছে? কমপ্লেক্স মডেল। এজ অফ কোঅপারেশন, ট্রু সিনক্রেটিজম। এইখানে আমরা ট্রু সিনক্রেটিজম পাচ্ছি। মিনিং হচ্ছে রিফ্লেকশন অফ সয়েল। আমার মাটি, আমার কনটেক্সট, আমার জলবায়ু, সবকিছুর আমি একটা রিফ্লেকশন খুঁজে পাচ্ছি। এস্টাবলিশমেন্ট অফ আ রিজিওনাল মডেল। এস্টাবলিশড আ রিজিওনাল মডেল। এই এলাকায়, এই অত্র রিজিয়নে, রিজিয়ন মানে কি? এলাকা, এলাকায় একটা এলাকার একটা মডেল, রিজিওনাল একটা মডেল স্থাপিত হয়। এক্সাম্পলস দেখি। শাহ মোহাম্মদ মস্ক, গেটওয়েটা আছে, মুঘলদের একটা গেটওয়ে লাগে, সেই গেটওয়েটা আছে। সেই গেটওয়েটা মুঘলদের মতো না, সেই গেটওয়েটা কি হয়েছে? আমাদের দেশের মতো। বুঝা যাচ্ছে? পিছনে আবার ফ্রিডম স্পেস ইউনিট না, পিছনে কি? সিঙ্গেল ডোম স্পেস ইউনিট, কিন্তু আবার ফ্রন্টন উইথ টারেট আছে। হ্যাঁ, ফ্রন্টন উইথ টারেট আছে, মাকসুরা আছে, আবার দরজা কিন্তু তিনটাই। বুঝা যাচ্ছে? মাকসুরা পাচ্ছি, ইয়ে পাচ্ছি। তো দুইটার একটা মিক্স। এবং ডোমটা কিন্তু কি অনিয়ন শেপড না, ডোমটা কি গোল। ক্লিয়ার? আচ্ছা, শাহ মোহাম্মদ মস্ক, এটা কিশোরগঞ্জে, খুবই সুন্দর। এবং দেখেন ওই যে লিওয়ানের বদলে একটা বাউন্ডারির মতো জিনিস পাচ্ছি। হ্যাঁ, কিছুটা মানে দেশজ একটা ব্যাপার আছে এর মধ্যে। এছাড়া সাদি মস্ক আছে, সবগুলোতে ওই যে আমরা দেখেন তিনটা দরজা। ফ্রন্ট, এটা ঠিক মাকসুরাটা ওইভাবে না, কিন্তু মাকসুরার একটা ইমপ্রেশন আছে। ফ্রন্ট উইথ টারেট ওইভাবে নাই, ডোমটা গোল। হ্যাঁ, বাহরাম সাক্কার মাজার, তারপর হচ্ছে বিবি মরিয়মের মাজার। হ্যাঁ, আহ, খাজা আনোয়ার শহীদ। এখানে আরো মজার, এখানে মাঝখানে ডোম, দুই দিকে দুইটা দোচালা, মাকসুরা আছে, ফ্রন্টন উইথ টারেট আছে। বুঝা যাচ্ছে? সাদিমোস, দেখেন মাকসুরাটা আছে। এবং ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল কি? ব্রিক। একদম দেখেই আমাদের একটা দেশি ব্যাপার আসতেছে, তাই না? হ্যাঁ, এবং
ডোমটার মধ্যে যে একদম ওই যে ইম্পেরিয়াল দিল্লির সুন্দর অনিয়ন ডোম ফলো করার কোনো ইচ্ছা নাই, যদিও ওইটা যে এইটা বেশি সুন্দর এটা কিছু বলবো, ওটা কিন্তু অনেক সুন্দর, এটা কিন্তু একটু ডিসপ্রপোর্শনেটলি লাগছে দেখতে, তাই না? তারপরেও কিন্তু এটার মধ্যে একটা দেশজ ব্যাপার আছে, টেরাকোটা ওয়ার্ক সবকিছু মিলায়। এটা ছাড়া হচ্ছে শাহ নিয়ামত আলীর মাজার, বেশ কিছু মাজার আমরা দেখি। তো আমরা এই হচ্ছে আমাদের ধারণা মুঘল মসজিদ নিয়ে। আমরা যদি কনক্লুডিং রিমার্কস কিছু করি তাইলে আমরা কি বলতে পারি যে মুঘল স্টাইলস মুঘল স্টাইলটা ইভলভ করছে। ইভলভ মানে কি, এটা অভিযোজন হওয়া, তাই না? আস্তে আস্তে এটাকে অভিযোজিত হওয়া। আহ, এটা সিনক্রেটিজম ঘটছে। কাদের মধ্যে সিনক্রেটিজম ঘটছে? দিল্লি আর্কিটাইপ, দিল্লির যে আর্কিটাইপ, আর্কিটেকচারাল আর্কিটাইপ, এবং লোকাল ট্রেডিশনের মধ্যে। ট্রানজিশনাল স্টাইলটা ছিল কি? কন্টিনিউইটি অফ দ্য আর্লিয়ার স্টাইলস উইথ নিউ মোডস। পুরান স্টাইলটাই কন্টিনিউ হয়েছে, কিন্তু নতুন টেকনিক্স, নতুন কিছু এলিমেন্ট ওখানে যোগ হয়েছে। ইম্পেরিয়াল স্টাইলে এসে নতুন করে ডেভেলপ করা হয়েছে, একদম ইম্পেরিয়াল জিনিসগুলা নিয়ে আসা হয়েছে দিল্লি থেকে, আগ্রা থেকে, ফাতেহপুর সিক্রি থেকে। কিন্তু এটা কি কন্টেক্সচুয়াল অতটা হয় না। লোকাল স্টাইলটা হচ্ছে, local style is more sympathetic to local geoclimatic context, and the evolution proceeded towards the level of excellence. মানে এইটা একদম সর্বোচ্চ পর্যায়ে গিয়ে আমরা লাস্ট আর্কিটেকচারের এক্সাম্পল গুলো দেখলাম যে দুইটার সম্মিলনে কতটা নতুন জিনিসটা কিন্তু অন্য কোথাও নাই। একটা জিনিস বুঝতে হবে যে ইম্পেরিয়াল মুঘল স্টাইলের মসজিদ কিন্তু আমরা দিল্লিতে খুঁজে পাচ্ছি, আগ্রাতে খুঁজে পাচ্ছি, কিন্তু এরকম একটা জিনিস আর কোথাও নাই, পৃথিবীতে আর কোথাও নাই। এটা ইউনিক, বুঝা যাচ্ছে? যে আমাদের শাহ মুহাম্মদ মস্ক, বহরম সাক্কার মাজার, সাদি মস্ক, বিবি মরিয়মের মাজার, খাজা আনোয়ার শহীদের মাজার, এগুলো একদম খুবই ইউনিক। তো দ্যাটস ইট বেসিক্যালি। তো কারোর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন।